নমস্কার, পোস্ট 8-এ আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়। শুরুতেই আজকে যে খবরের দিকে আমরা চোখ রাখব সেটা নিশ্চয়ই আপনারা ইতিমধ্যেই সবাই জেনেছেন। দার্জিলিং জেলার কংগ্রেস সভাপতি শঙ্কর মালাকার আজ যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। তৃণমূল ভবনে সুব্রত বক্সী এবং অরূপ বিশ্বাসের হাত থেকে তিনি তৃণমূলের পতাকা তুলে নিয়ে আজই তিনি যোগ দিলেন। কিন্তু এর থেকেও বেশি যে রাজনৈতিক যে সমীকরণ এই মুহূর্তে বাংলা রাজ্য রাজনীতিতে, সেখানে কংগ্রেস থেকে একজন বেশ হেভিওয়েট কংগ্রেস নেতা বলা যায়, কারণ তিনি দুবারের বিধায়ক, বিশেষ করে শিলিগুড়ির মহকুমা পরিষদের ওই অঞ্চল মাটিগাড়া, শিলিগুড়ি, মাটিগাড়া, ফাঁসি দেওয়া, ডাবগ্রাম, ফুলবাড়ি, এই অঞ্চলে তিনি করতেন এবং 2011 এবং 2016-তে তিনি ওই মাটিগাড়া অঞ্চল থেকেই বিধায়ক হয়েছিলেন। কিন্তু হঠাৎ করে কেন উত্তরবঙ্গের দিকে চোখ তৃণমূলের? এটাই কিন্তু সবথেকে বড় রাজনৈতিক প্রশ্ন বা আলোচনা যাই বলুন। আমরা জানি কয়েকদিন আগে উত্তরবঙ্গের আরেক নেতা, বিজেপির প্রাক্তন সাংসদ, চা বাগানের নেতা যাকে বলা হয়, সেই জন বাল্লাও কিছুদিন আগে তৃণমূলে জয়েন করেছেন। তাহলে খুব পরিষ্কার যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে পাখির চোখ এখন উত্তরবঙ্গের দিকে তৃণমূলের। কারণ আমরা জানি যে উত্তরবঙ্গে একটা সময় বামেদের রাজত্ব ছিল, বা পরবর্তীকালে জোট সঙ্গী হিসাবে বাম কংগ্রেস লড়াই দিচ্ছিল। সেখানে ক্রমশই যত সময় গিয়েছে গেরুয়া ঝড় আমরা দেখতে পেয়েছি, বা বিজেপির প্রভাব ততটা বেশি, সব থেকে বেশি। এবং আমরা যেমন জানি, যদি বিধানসভা ওয়াইজ আমরা পরিসংখ্যান দেখি তাহলে দেখব যে অন্তত 7টার মধ্যে 6টা এই মুহূর্তে বিজেপির দখলেই রয়েছে। লোকসভাতেও আমরা দেখেছি যে বিজেপির প্রাধান্য রয়েছে। ফলে কোথাও না কোথাও মনে হচ্ছে যে উত্তরবঙ্গকে এবারে নিজেদের দখলে আনতে তৃণমূল কিন্তু এখন থেকেই রণকৌশল সাজাচ্ছে। বঙ্গ রাজনীতিতে এই ছবি যখন আমরা দেখছি, ঠিক গতকাল আরও একটা খুব গুরুত্বপূর্ণ ছবি আমরা দিল্লির বুকে দেখলাম, যেটা এর সঙ্গে কোনোভাবেই মিলছে না। তা হলো রাহুল গান্ধীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা, এবং 16 বিরোধী দলের চিঠি পৌঁছে গিয়েছে নরেন্দ্র মোদীর কাছে। কারণ পার্লামেন্টে বিশেষ অধিবেশন কেন ডাকছেন না প্রধানমন্ত্রী? পেহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনায় যেভাবে এই কদিন আমরা দেখেছি রাজনৈতিক টানাপোড়েন, তরজা যা ছিল বলুন, কেন হঠাৎ করে এই যুদ্ধবিরতি ঘোষণা করলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? কেন পার্লামেন্টে বিশেষ সেশন না ডেকে, সবার সাথে আলোচনা না করে তা করা হয়েছে? কেনই বা অন্য দেশের প্রধানমন্ত্রী তার মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি হলো? এই সব প্রশ্নের উত্তর তারা চাইছে। কিন্তু তার থেকেও বড় যে উত্তর আমরা খুঁজছি সেটা হচ্ছে যে এই পেহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনায় কোথাও যেন আমরা ইন্ডিয়া জোট আবার নতুন করে সংঘবদ্ধ হচ্ছে, যার নিদর্শন আমরা গতকাল দেখেছি, যেখানে রাহুল গান্ধী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কথাবার্তা বলেছেন, এবং সবার আগে তাদের দুজনের সই রয়েছে, বাকি দলগুলোর, বিরোধী দলগুলোরও সই রয়েছে, এবং সেখানে একটা সখ্যতা তৈরি হচ্ছে। আবার কেউ কেউ বলছেন যে এই দিল্লির এই সখ্যতা আগামী দিন 2026-এর নির্বাচনে কি বাংলা রাজনীতিতে পারস্পরিক বোঝাপড়া হবে? যদি সেটা ঠিক হয় তাহলে আজকের খবরটা কোন ঠিক? অর্থাৎ আমি দিল্লিতে বন্ধুত্ব করছি, দিল্লিতে দোস্তি করছি, আর বাংলায় কুস্তি করছি, এটা তো কখনোই একসঙ্গে চলতে পারে না। তাহলে তৃণমূল কংগ্রেসের আসল উদ্দেশ্য কী বা তাদের স্ট্র্যাটেজি? সেটাই কিন্তু সবথেকে আলোচনার বিষয় বা ভাবার বিষয়। অর্থাৎ এটা বলা যায়, আজ যদি পশ্চিমবঙ্গের নির্বাচন হয়, তৃণমূল বরাবরই বলেছে আমরা একাই লড়বো, আমাদের কোনো জোটসঙ্গী লাগবে না। কিন্তু দিল্লির বুকে যখন আবার এই ধরনের ভাবনা চিন্তা শুরু হয়, কারণ আমরা দেখেছি 2024-এর লোকসভা নির্বাচনের সময় একটা আলোচনা চলছিল যে জোট, তৃণমূল এবং কংগ্রেস জোটবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে, কিন্তু তা আলটিমেটলি হওয়া সম্ভব হয়নি। তার রেজাল্ট আমরা দেখেছি, তৃণমূল গেইন করেছে কিন্তু কংগ্রেস লস করেছে, 2টো সিটের মধ্যে 1টা সিট পেয়েছে। কিন্তু আক্ষরিক অর্থে যত সময় যাবে এই আঞ্চলিক রাজনীতিতে কে তৃণমূল, কে বিজেপি, কে কংগ্রেস, কে বাম, তারা যখন এক এক করে তাদের আদর্শগত জায়গা থেকে একে অন্য দলের সঙ্গে জোট বাঁধবে কি বাঁধবে না সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তার মধ্যে আসল কাজটা কিন্তু তৃণমূল করে নিয়ে চলে যাচ্ছে। আমরা চেষ্টা করব সেই বিষয়ে আজকে
একটু আলোচনা করা, কাটাছেড়া করা। আলাপ করে দেবো আজকে আমাদের যারা আমাদের সঙ্গে অতিথি রয়েছেন তাদের সঙ্গে। আমার একদম ডান দিকে রয়েছেন দেবব্রত রায়, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক। দেবব্রতদা, আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র সঞ্জিত ঘোষ। সঞ্জিতবাবু, আপনাকে স্বাগত। বাইরে থেকে রয়েছেন সিপিআইএম নেতা মুখপাত্র পারভেজ রহমান। পারভেজদা, আপনাকেও স্বাগত। কংগ্রেসের মুখপাত্র রয়েছেন সুস্মিতা বিশ্বাস। সুস্মিতাদি, আপনাকেও স্বাগত। তাহলে শঙ্কর মালাকার আজকে তৃণমূলের ঝান্ডা হাতে নিয়ে যে বক্তব্যটা রেখেছেন সেটাও খুব প্রাসঙ্গিক। তিনি কি বলেছেন যে শাসক দলের সঙ্গে না থাকলে নাকি কোনো কাজ করা যায় না, অর্থাৎ বিরোধী দলের কোনো পরিসর এই মুহূর্তে বর্তমান শাসক দল দিচ্ছে না। এটা খুব স্পষ্ট। আমি জানি না সেই মঞ্চ থেকে এই কথা কী করে বললেন যেখানে তিনি তৃণমূলের ঝান্ডা নিচ্ছেন। এক। দুই, বিজেপির বিরুদ্ধে আলটিমেট লড়াই করতে গেলে কংগ্রেসের সঙ্গে থাকলে হবে না, অর্থাৎ কংগ্রেস সেই জায়গা দিচ্ছে না, লড়াই একমাত্র তৃণমূলই করছে এবং সেই তৃণমূল করছে বলেই আমি সেই ভাবধারায় উদ্বুদ্ধ হয়েছি এবং আমি দীর্ঘদিনের কংগ্রেসের জার্নি শেষ করে আজকে সঞ্জয় মালাকার আজকে তিনি যোগ দিয়েছেন, শঙ্কর মালাকার, মাফ করবেন, আজকে যোগ দিয়েছেন তৃণমূল। আমি তাই জন্য প্রথম প্রশ্ন রাখবো আজকে সুস্মিতাদির কাছে। সুস্মিতাদি, এই যে দুটো চিত্র আমরা দেখতে পাচ্ছি, গতকাল দিল্লির একটা ছবি আর আজকে তৃণমূল ভবনে আর একটা ছবি, যেখানে শঙ্কর মালাকার সুব্রত বক্সী আর বিশ্বাসের মাঝখানে দাঁড়িয়ে তিনি বলছেন আমি তৃণমূল দলে যোগ দিচ্ছেন। আর উল্টো দিকে গতকালের ছবি, যেখানে খুব মাখো মাখো কংগ্রেস আর তৃণমূল তারা একসঙ্গে সই করে 16টা বিরোধী দলের নামে স্বাক্ষর করে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিচ্ছেন, সেখানেও একটা ইন্ডিয়া জোটের পরিস্থিতি। কিন্তু আমি এটাই বুঝতে পারছি না যে সুসম্পর্কটা দিল্লিতে দেখাচ্ছে, সেখানে আজকে কংগ্রেস, সবাই বলে যে কংগ্রেস এখন বাংলা আর সেই তাদের সেই ক্ষমতা নেই, অনেকটা সাইনবোর্ড হয়ে যাওয়ার মতন। কি এমন দরকার পড়লো উত্তরবঙ্গ থেকে শঙ্কর মালাকারকে রাতারাতি তাদের দলে নিয়ে আসতে হচ্ছে? কোথাও মনে হচ্ছে না যে এখানে দ্বিচারিতার বিষয় সামনে চলে আসছে? না, এটা আপনারা খুব ভালোভাবে দেখছেন যে যেতে চায় তারা যাক, দল অনেক বড়, একটা শঙ্কর মালাকার গেলে কিচ্ছু যায় আসবে না। কিন্তু তৃণমূল কংগ্রেসের এই রণকৌশল, যেটা কংগ্রেসকে কিছুটা হলেও তো ধাক্কা দিল, উত্তরবঙ্গের একটা বড় সংগঠন কিন্তু শঙ্কর মালাকারের হাতে ছিল, সেটা তো অস্বীকার করা যায় না। সুস্মিতাদি, দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে রাজনীতি অলওয়েজ সম্ভাবনাময়, রাজনীতি সবসময় সম্ভাবনাময়। আর একটা জিনিস বর্তমানে মানতে হবে, বর্তমানে যে রাজনীতি এসে দাঁড়িয়েছে সেই রাজনীতির প্রেক্ষাপটে মানি পাওয়ার আর মানে মানে পাওয়ার, মানে দুটো পাওয়ার মেনলি কাজ করে। একটা হচ্ছে পলিটিক্যাল পাওয়ার, একটা হচ্ছে মানি পাওয়ার, মানে শাসক দলের যে ক্ষমতা সেটা হচ্ছে মাসেল পাওয়ার। এবার এই মাসেল পাওয়ার আর মানি পাওয়ার, এই দুটো পাওয়ারকে যদি আপনি দেখেন, কারোর উদ্দেশ্য থাকে মাসেল পাওয়ার, কারোর উদ্দেশ্য থাকে হচ্ছে মানি পাওয়ার। এবার বিষয়টা হচ্ছে শুরু, ক্ষমতাসীন দলের সাথে সবাই থাকতে চায়, ক্ষমতাসীন দলের সাথে থাকতে পারলে বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাওয়া যায়। এইবার যারা আমরা বিরোধী, মানে আপনি কি বলছেন না তা শঙ্কর মালাকার কিছু নিজের ব্যক্তিগত স্বার্থের জন্যই আজকে কংগ্রেস ত্যাগ করে তৃণমূলে গেছে? আমরা কি এটাই বলতে চাইছেন? সুপ্রিয় দা, আমাকে লেট মি ফিনিশ, আমাকে শেষ করতে দিন। বিষয়টা হচ্ছে এবার সেটা সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো উনি মনে করছেন ওনার পরিসরে দাঁড়িয়ে উনি কাজ করতে ওনার অসুবিধা হচ্ছে বিরোধী হিসাবে থেকে, যে বিরোধীদের সত্যি আজকে আমাদের বহু বিরোধীদের বহু কষ্ট সহ্য করতে হয় এবং বহু অত্যাচার সহ্য করতে হয়, এবং আমরা অত্যাচার সহ্য করে রীতিমতো দলটা করি। তা সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো উনি মনে করেছেন, উনি একজন বর্ষিয়ান নেতা, আমি ওনাকে সম্মান জানিয়েই বলছি। শঙ্করদা মানে খুবই মানে অ্যাক্টিভ প্রেসিডেন্ট ছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে ওনাকে আমরা ভীষণভাবে শ্রদ্ধা করি। সেই জন্য উনি আজকে তৃণমূলে চলে গেছেন বলে আমি সেই শ্রদ্ধার জায়গা থেকে ওনাকে নামিয়ে দিতে পারবো না। তা সেই জায়গাটা আমি রেখেই আমি বলছি, হয়তো উনি মনে করেছেন যে আমি কাজ করতে পারছি না, তার জন্য আমি চলে যাচ্ছি। কিন্তু আপনি যে দুটো দিক তুলে ধরলেন না, এই দুটো দিকের প্রেক্ষাপট কিন্তু দু রকম। একটা হচ্ছে আপনি বলছেন যে দ্বিচারিতা, তাহলে তো আপনি বলবেন যে প্রত্যেকটা দলই দ্বিচারিতা করছে। তার কারণ হচ্ছে যে আজকে দেখুন, সর্বভারতীয় প্রেক্ষাপটে ইন্ডিয়া অ্যালায়েন্স হয়েছে। আজকে এই ইন্ডিয়ান অ্যালায়েন্সের কারণটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে ইন্ডিয়া অ্যালায়েন্স বিজেপি বিরোধী, মানে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়ার জন্য সর্বভারতীয় প্রেক্ষাপটে বিজেপি বিরোধী সমস্ত দলগুলো আমরা একত্রিত হয়েছি।
সেই জায়গায় দাঁড়িয়ে রাহুল গান্ধী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সৌজন্যমূলক সাক্ষাৎ করতেই পারে, এবং কালকে সেখানে 16টা দলের বৈঠক ছিল। সেই 16টা দলের বৈঠক কালকে এই সর্বভারতীয় মানে মানে যে যতগুলো 28টা যে ইন্ডিয়ার দল আছে তার মধ্যে 12টা দল পার্টিসিপেট করেনি। সেই জায়গায় সর্বভারতীয় মানে জায়গায় ক্ষেত্রে দেখা গেছে 16টা দল পার্টিসিপেট করেছে, এবং তাদের মধ্যে তারা একটা ডিসাইড করে প্রধানমন্ত্রীকে সর্বদলীয় বৈঠক ডাকতে বলেছিল। সেই সর্বদলীয় বৈঠক কেন ডাকেনি, এবং সে যদিও বা ডেকেছিল সেদিনকে প্রাইম মিনিস্টার নিজে প্রেজেন্ট ছিলেন না, এবং সংসদে তারা একটা বিশেষ অধিবেশন চেয়েছে। অনেকগুলো প্রশ্ন নিয়ে আপনি সেই প্রশ্নগুলো অ্যারাইজ করেছেন, আমি সেটাকে রিপিট করব না। এবার বিষয়টা হচ্ছে সেই জায়গায় রাহুল গান্ধী এবং অভিষেক বিনিময় তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করতেই পারে। সেই জায়গায় দাঁড়িয়ে একটা জিনিস তো অস্বীকার করলে চলবে না, কংগ্রেস, জাতীয় কংগ্রেসও তো তৃণমূলের বিরুদ্ধে আমরা তো বরাবর একটা দুটো জিনিসের বিরুদ্ধে মেন প্রতিবাদ করে যাচ্ছি, আন্দোলন করে যাচ্ছি। সে দুটো কি? একটা হচ্ছে দুর্নীতি আর একটা হচ্ছে সন্ত্রাস। আপনারা বলছেন কমন শত্রু বিজেপি, সেই জন্য সবাইকে এক হতে হবে। কমন শত্রু বিজেপি, সেই বৃহত্তর স্বার্থের জন্য আমরা ক্ষুদ্রতর স্বার্থ ত্যাগ করেছি, করে আমরা এই জোট করেছি। কিন্তু আমাদের কর্মীরা অত্যাচারিত হচ্ছে পশ্চিমবঙ্গে, আমাদের কর্মীরা মার খাচ্ছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি বলবেন তাহলে এ কেমন দ্বিচারিতা, তারপরেও আপনারা জোট করছেন। কিন্তু সেম জিনিসটা আমরা কেরলেও আমরা সিপিআইএম এর সাথে লড়াই করছি। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি বলবেন তাহলে পশ্চিমবঙ্গে আপনারা সিপিআইএম এর সাথে কেন জোট করছেন? বিষয়টা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপটের বিভিন্ন পরিস্থিতি। এবার সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূল ভাঙিয়ে, যেমন আমাদের দলকে বরাবরই তৃণমূল ভাঙিয়ে আমাদের দলকে তৃণমূল সমৃদ্ধ হয়েছে, কারণ তৃণমূল দলটাই কংগ্রেস থেকে ভেঙে তৈরি হয়েছে, তৃণমূল নেত্রীরই জন্ম কংগ্রেসের গর্ভ থেকে। তা সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসটা তো কংগ্রেস ভেঙেই তৈরি হয়েছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে ওদের অলওয়েজ টার্গেট হচ্ছে কংগ্রেস থেকে যত আমরা ভাঙিয়ে নিয়ে যেতে পারবো, কংগ্রেস যত ক্ষমতা কমবে তত তৃণমূলের ক্ষমতা বাড়বে। কিন্তু আপনাদের দলের এই ভাঙন আটকানোর জন্য আপনাদের শীর্ষ নেতারা কি আদৌ ভাবছে? শুধু দিল্লিতে সুসম্পর্ক রাখলে তো হবে না, তাহলে তো বাংলা কংগ্রেস সাইনবোর্ডই হয়ে যাবে সুস্মিতা দি, তা তো আর একটিও লোক থাকবে না সুস্মিতা দি। এইবার কেউ যদি কারো সেলফ ইন্টারেস্টের জন্য চলে যায়, তার জন্য তো দল দায়ী না। দল তাকে তো জোর করে আটকে রাখতে পারবে না যে আমার সেলফ ইন্টারেস্ট। আজকে শঙ্কর মালাকার এত প্রবীণ একজন নেতা, একজন সিনিয়র লিডার, তিনি যখন চলে যাচ্ছেন তাকে কি দল জোর করে আটকে রাখতে পারবে? দল তো জোর করে বোঝাতে পারবে, কিন্তু সে বুঝেছে আমি এইখানে কংগ্রেসে থাকলে আমি কাজ করতে পারবো না, সুতরাং আমাকে তৃণমূলে গিয়ে কাজ করতে হবে। তার ব্যক্তিগত সিদ্ধান্তকে অবশ্যই সম্মান জানাতে হবে, ব্যক্তিগত সিদ্ধান্ত অবশ্যই সম্মান জানাতে। আমরা সেখানে উনি পাওয়ার পলিটিক্সে বিশ্বাস করেন, উনি তাই পাওয়ার পলিটিক্সের দিকে এগিয়ে গেছেন। কিন্তু আরেকটা জিনিসও আপনি যেটা বললেন, যেটা আমার কাছে খুব মানে শুনতে খুব কানে বাঁধলো কথাটা, সেটা হচ্ছে আপনি যেটা বললেন যে এই যে ভাঙিয়ে ভাঙিয়ে নিয়ে যাচ্ছে, ভাঙিয়ে নিয়ে যাওয়ার ফলে শঙ্কর মালাকার বলেছে যে বিজেপির বিরুদ্ধে লড়তে গেলে আমার কংগ্রেসে থাকলে চলবে না, সেখানে তৃণমূলই শাসক দলের সঙ্গে না থাকলে কাজ করা যায় না, অর্থাৎ বিরোধী দলে থাকলে শাসকের সঙ্গে পেরে ওঠা যায় না, এটাই বলতে চাইছেন? হ্যাঁ এইটাই। কিন্তু তাই বলে এইটা না, বিজেপির সাথে যদি লড়াই কেউ করে থাকে সেটা একমাত্র কংগ্রেস। সারা ভারতবর্ষে বিজেপির সাথে লড়াই কংগ্রেস করছে। তিনি হয়তো সেই মতাদর্শে বিশ্বাসী হচ্ছে না সুস্মিতা দি, আমি আসবো এরপরে। না, বাংলার চিত্র প্রেক্ষাপটটা তো আলাদা, বাংলার চিত্রটা তো আলাদা। বাংলার চিত্রতে বাংলার ক্ষমতায় যে ক্ষমতাসীন দল, সেই ক্ষমতাসীন দল সমস্ত দলগুলোকে যেভাবে গ্রাস করেছে, সেই গ্রাস করাতে সেখানে বিরোধী দলের যে নেতারা তাদের এক্সিস্টেন্সি বজায় রাখার একটা খুব বড় একটা ক্রাইসিস দেখা দিয়েছে। বেশ 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 আপনাদের আজকের শঙ্কর মালাকার চলে যাওয়ার পর আপনাদের দলের প্রদেশ কংগ্রেস সভাপতির তরফ থেকে এখনো আমরা কোনো প্রতিক্রিয়া পাইনি। অধীরবাবু কিছুটা বলেছেন, কিন্তু খুব সফট। আমি এখনো পর্যন্ত কারো কোনো ঝাঁঝালো বক্তব্য পাইনি। আমি জানি না, হয়তো ভাবছেন হয়তো শঙ্করদাকে সবাই ভীষণ রেসপেক্ট করে, শঙ্করদাকে সবাই আমরা ভীষণ রেসপেক্ট করি। ঠিক, আমি আসবো সুস্মিতা দি, পরে আসবো। আমি দেবব্রতদার কাছে। দেবব্রতদা খুব ভালো, উত্তরবঙ্গে তৃণমূল এবারে আবার নতুন করে ঝাঁপাচ্ছে, যেহেতু উত্তরবঙ্গটা বলা হয় গেরুয়ার একটা খুব বড় শক্তিশালী গড়, যারা নিজেদের
জায়গাটা খুব ভালো করে রেখে দিয়েছে এবং প্রত্যেকটা ভোটে আমরা দেখেছি লাস্ট 2-3টে ভোটে যত সময় যাচ্ছে উত্তরবঙ্গে আরও বেশি গেরুয়ার সমর্থন বাড়ছে। এবং আমরা দেখেছি যে কয়েকদিন আগেই জয়ন বাল্লাকে আপনারা তুলে নিয়েছেন বিজেপির থেকে, আজকে শঙ্কর মালাকারকে তুলে নিয়েছেন কংগ্রেস থেকে। অর্থাৎ আপনাদের পাখির চোখ এখন শুধুমাত্র উত্তরবঙ্গ না, বিরোধী দলে থাকা যারা একমাত্র সাংগঠনিক কাজগুলো ভালো জানে বা যাদের দক্ষতা আছে বা যারা মানুষের সঙ্গে মিশতে পারেন বা তাদের পকেট ভোট এমন কিছু আছে যে বিজেপিকে যদি কিছুটা কাজ করতে হয় তাহলে এই লোকগুলোকেই লাগবে। সেই কারণেই শঙ্কর মালাকারকে তোলা, না এর পিছনে আর অন্য কোনো বড় সমীকরণ আছে? দেবতদা শুনুন, রাজনীতিতে না একটা কথা আছে টিউবলাইট এফেক্ট। এই আগে যখন টিউবলাইটে সুইচ দিলে দেখবেন কিছুক্ষণ পর গিয়ে দপ 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 করে জ্বলতো। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতিটা করেন সেই রাজনীতিটা বুঝতে অনেক তাবড় রাজনীতি না সময় লেগেছিল। কিছু মানুষ দেখবেন 98 সালে ঠিক বুঝে গেছিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের পথটাই হচ্ছে সঠিক পথ, এই পথে যদি আমরা যেতে পারি এই বামেদের আমরা তাড়াতে পারবো, এই ক্ষমতা থেকে সরানো যেতে পারে। তারপর দেখবেন কিছু তাবড় নেতা পরপর তার নাম বলছি না, তিনি হয়তো নেই, তারা এখন এসে যোগদান করেন এবং আগামী দিনেও কিছু মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। কিন্তু এই যে বললেন না এই যে ক্ষমতাসীন দলের সাথে থাকতে হবে, না ক্ষমতাসীন দলের সাথে না, দেখতে হবে যে সাম্প্রদায়িক দলের বিরুদ্ধে লড়াইটা কে দিচ্ছে। আর উত্তরবঙ্গে দেখবেন গত লোকসভা নির্বাচনের ফলাফল দেখলেই বোঝা যাবে বিজেপির যে ভোট ব্যাংক আস্তে আস্তে ধস নেমেছে। ওখানে একটা সিটও বোধহয় জলপাইগুড়ি সিটটা বোধহয় তৃণমূল কংগ্রেস দখল করেছে। আর আগামী দিনে আরও বাই ইলেকশনে ধূপগুড়িতে হেরেছে, হ্যাঁ বাই ইলেকশনে ধূপগুড়িতে হেরেছে বিজেপি, হ্যাঁ সেটাই বলছি, সেটাই বলছি। এবং এই ক্ষেত্রে আমরা যদি দেখতে পারি আগামী দিনে যে রাজনৈতিক পাসপেক্টগুলো না আগামী দিনে যে রাজনৈতিক পাসপেক্টগুলো আসছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বা বিজেপি সরকারের বিরুদ্ধে যে ইন্ডি জোট আগামী দিনে, আপনারা গৌতম দেবের মতন লোকের উপর ভরসা করছেন না, এখন শঙ্কর মালাকারকে প্রয়োজন। না শঙ্কর মালাকার গৌতম দেব বলে কথা না। দেখুন ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে হয় এবং মমতা ব্যানার্জির ছবি এবং জোড়াফুল সিম্বল দেখেই ভোটটা হয়। আর মানুষ কাজ মমতা বন্দ্যোপাধ্যায় 365 দিন কাজ করে, বিভিন্ন প্রকল্প নিয়ে মানুষের দরজায় গিয়ে দাঁড়ায়। এই যে ভোট এলো বলে পরিযায়ী পাখির মতো উড়ে উড়ে এলাম, সেই সাঁতরের কাছে ঝিলের পাখি যেরকম এসে ডিম পাড়লো তাদের বাচ্চাকে আবার নিয়ে বাড়ি চলে গেলাম, সেটা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় 365 দিন মানুষের কাজ করে, বিভিন্ন প্রকল্প যেগুলো করে আগামী দিনে ভারতবর্ষে সেগুলো ইমপ্লিমেন্ট হয়। সেই দেখেই দেখুন উন্নয়ন তো করতেই হবে। উনি তো ঠিকই বলেছেন, এই যে শঙ্করবাবু এসছেন উন্নয়নের পক্ষে বলেছেন, উনি আগামী 2বার বিধায়ক ছিলেন, এখন তো হয়তো জনপ্রতিনিধি নন। উনি ভেবেছেন আগামী দিনে যদি আরো কাজ করতে হয়, মানুষের কাছাকাছি যেতে হয়, বেস্ট চয়েস হচ্ছে এই মুহূর্তে তৃণমূল, কারণ তারা শাসক দল। উনি এটাই বলতে চেয়েছেন শাসক দলের বিরুদ্ধে আবার তো বলি। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন এই যে আপনি বললেন না এই যে সাইনবোর্ড না কংগ্রেস তো ভিজিটিং কার্ড হয়ে গেছে, এখন সাইনবোর্ডের জায়গাতেও নেই। দেখুন আপনারা আরো না 40 বছর ধরে কংগ্রেস 40 বছর ধরে একটা সময় ক্ষমতায় ছিল, তারা এখন 40 বছর ধরে দেখলো রাইটার্স বিল্ডিংটার ভেতরটা কেমন, নবান্নর ভেতরটা কেমন, তারা দেখলো কেন এত সক্ষমতা দেখাচ্ছেন। এখানকার বঙ্গ রাজনীতিতে আপনারা কংগ্রেসের এই সাইনবোর্ডে যাওয়া কংগ্রেসের লোকদের তুলে নিচ্ছেন, আর ওখানে রাহুল গান্ধীর সঙ্গে হাত মিলিয়ে বিজেপির বিরোধিতা করার জন্য একসঙ্গে নেমেছেন। বিজেপিকে হারাতে গত লোকসভা ভোটেই দেখা গেছে কারা সচেষ্ট কারা নির্লিপ্ত। আমরা দেখতে জোটটা লাস্টের দিকে ভেঙে, তাতে তো বিজেপি হয়তো 2-3-4 সিট হয়নি, কংগ্রেসের জন্য জোটটা ভেঙে গেছে, মানুষ দেখেছে। ফলাফল যারা ভালো করেছে, যে যেতে ওই সিকান্দার বলে না, তৃণমূল কংগ্রেস ভালো জিতে ওই সিকান্দার। আমিও একই কথা মানি, কিন্তু কোথায় কোন রাজনীতি কোন সময় কিভাবে করতে হবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে ভালো বোধ হয় এই মুহূর্তে কেউ অবশ্যই। সঞ্জিত বাবু, যত সময় যাচ্ছে কিন্তু উত্তরবঙ্গে কিন্তু পালে হাওয়া লাগছে তৃণমূল, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ আমরা দেখতে পাচ্ছি একের পর এক জয়ন বাল্লা, আজকে শঙ্কর মালাকার, আর একটা বাই ইলেকশনে কিন্তু আপনারা ইতিমধ্যেই হেরেছেন। এবারে ভোট পার্সেন্টেজে দেখা যাচ্ছে যে 2024-এ সেখানেও কিন্তু দেখেছে অনেকটাই কমেছে। অর্থাৎ উত্তরবঙ্গে যেটা আপনাদের ক্ষমতা দখল করার জায়গা, যেটা আপনাদের গড় বলা হয়, ধীরে ধীরে কিন্তু ক্রমশ ঢুকে পড়ছে তৃণমূল। এটা কিন্তু শঙ্কার জায়গা, কিভাবে দেখছেন? দেখুন আজকে যেটা দেখলাম যে কংগ্রেসের একটা মালা তৃণমূল গ্রহণ করলো, মানে শঙ্কর মালাকার। তো এনাকে দিয়ে ইনি এসছেন এবং আসার পর তিনি যে বক্তব্যটা রাখলেন, মানে তার আগে একটুখানি বিরোধী দলের মধ্যে কি বলেছে একটু শুনে নি। হ্যাঁ একটু শুনে নি শুভেন্দুবাবু কি বলেছেন আজকে শঙ্কর মালাকারের জয়েনিং নিয়ে, একবার শুনবো।
3বার দলবদ্ধ সে আবার অস্তিত্ব আছে, কিছু হবে না। মাটি গাড়াতে ওদের লোক নেই বলে আইপ্যাক ঘুরে বেড়াচ্ছে। ওদের যে দুর্দশা, তৃণমূলে এখনো লোক নেই, এই জন্য তারা নেতাদের বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। মাটি গাড়ায় প্রার্থী নেই, তাই একে ধরেছে। ইনি তো দাঁড়িয়েছিলেন 21 সালে, কতটুকু ভোট পেয়েছে? 70,000 লিড হয়েছে লোকসভাতে, রাজ্য বিস্তার হয়েছে। সব করে কিচ্ছু হবে না। কোন সনাতনী পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে ভোট দেবে না, নিশ্চিন্তে থাকতে পারে। যিনি মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেন, হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন, ধর্ম আগে আর সব পরে। সঞ্জিত বলুন। তো সেই জায়গা থেকে তিনি শঙ্কর মালাকার বাবু এসো করে খাই দলেতে চলে এলেন। তার কারণ কি, তিনি কাজ করতে পারছেন না এবং তিনি এখানে আসলে সুন্দরভাবে কাজ করতে পারবেন। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস চুরি, দুর্নীতি, তোলাবাজি, চাকরি হারানো এই সব সমস্যায় জর্জরিত এবং সেই দলকেই শঙ্কর মালাকার মহাশয়ের পছন্দ হলো। তার কারণ কি, তিনি যদি সৎপথে কাজ করতেন, যদি ক্ষমতা থাকতো, এত বড় যদি নেতা হতেন, তাহলে এ দল ও দল না করে নিজস্ব দল করতেন। তার নিজস্ব দল করার ক্ষমতা নেই, তার মানে একটা দলে তাকে যেতে হবে এমন কিছু ফ্যাক্টর নয়, সিম্বল সব থেকে বড় কথা। সেখানে কংগ্রেস, জাতীয় কংগ্রেস ছিলেন মানে দল, সেই জায়গা থেকে আঞ্চলিক দলে যদি সে যায়, সে যদি তার নিজের মনে করেন, তো আজকে কংগ্রেসের গর্ব থেকেই তৃণমূল কংগ্রেসের জন্ম। তো সেই জন্ম হওয়ার পর কংগ্রেসকে আস্তে আস্তে করে গ্রাস করছে এই তৃণমূল কংগ্রেস, একের পর এক নেতাকে নিচ্ছে, আমার বিজেপি থেকেও গেছে। তো যারা যাচ্ছে এসো করে খাই দলেতে, এই করে খাওয়ার ব্যাপারটা তারা বুঝতে পারছে। হেন এখন পশ্চিমবাংলায় সাধারণ মানুষের মনেতে তৃণমূলের কোনো জায়গা নেই। বিরোধী দলনেতা কোন দল থেকে এসছেন? তৃণমূলের বলছি আপনাকে, সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছি। এই যে বিরোধী দলনেতা যেখান থেকেই আসুক না কেন, তিনি যে জায়গায় এসেছেন, আসার পরে যে জায়গাটা তৈরি করেছেন, এহেন নেতা পশ্চিমবঙ্গের নেই। আচ্ছা, আপনি বলছেন যে শঙ্কর মালাকার আসুক আর যে মালাকারই আসুক, আলটিমেটলি উত্তরবঙ্গে খুব একটা কিছু উত্তরবঙ্গে দেখুন, উত্তরবঙ্গে আমাদের মানে মনোজ টিক্কা মহাশয় রয়েছেন, শঙ্কর ঘোষের মতন নেতারা রয়েছেন। তো এখানে কে যাচ্ছে না যাচ্ছে কিছু নয়। আর একটা ব্যাপার, ওই যে 7টা ছিল, সেখানে উপনির্বাচনে একটা সিট হেরেছে, এখন 6-1 হয়ে গেছে। হ্যাঁ, 6-1 হয়েছে। উপনির্বাচন ব্যাপারটা একটু আলাদা, কারণ মানুষের ভোট দেওয়ার একটা অনীহা থাকে। 4-3 হবে আস্তে আস্তে। না, সে তো আমরা দেখেছি, বিজেপি 77টা বিধায়ক ছিল, এখন 60-এ নেমে এসেছে। সুতরাং ওই লাভ নেই কোনো। দাদা, আপনাদের দলের লোকরা তো ধরে রাখতে পারছেন না আপনারা। আমি পারবে দেখা শেষ করি। তো সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গে মানুষ এখন একটা দলকেই ভালোবাসে এবং একটা দলের প্রতি আস্থা বিশ্বাস রাখে, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। সনাতন ধর্মের যে ভোটটা থেকে অধিক হয়ে গেলে পেরেছেন বলেই আজকে আতঙ্কিত, তাই দল বদলে নিতে চাইছেন। উত্তরবঙ্গে একটা সময় শিলিগুড়ি মহকুমা পরিষদ দখল করা, শিলিগুড়ির পৌরসভা দখল করা, ওই সময় বাম এবং কংগ্রেসের সঙ্গে যে জোটটা তৈরি হয়েছিল, তার ফল কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। এবং একটা শঙ্কর মালাকারের সঙ্গে অশোক ভট্টাচার্যের ইকুয়েশন সমীকরণ যাই বলুন, যারা কিন্তু দুটো দলই লাভ পেয়েছিল এবং মহকুমা পরিষদ বলুন বা পৌরসভা বলুন দখল করতে পেরেছিল। কিন্তু যত সময় গিয়েছে দেখছি, সেখানে এই বাম কংগ্রেসের জোট যতই পিছিয়ে গেছে, ততই গেরুয়া ঝড় বা গেরুয়া শিবিরের দাপট বেড়েছে। কিন্তু এখন এই উত্তরবঙ্গে যেই শঙ্কর মালাকার একজন ইন্ডিভিজুয়ালও হতে পারে, কিন্তু যে পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে, তাতে মনে হচ্ছে যে বাম কংগ্রেসের যে একটা জোট সঙ্গী হিসাবে একে অপরেরকে পরিপূরক যে জায়গাটা ছিল, কোথাও কি একটু ধাক্কা লাগবে শঙ্কর মালাকারের চলে যাওয়াটা? আমি কয়েকটা কথা একটু অন্যভাবে বলি। শঙ্কর মালাকার বাবু কংগ্রেসের নেতা ছিলেন, উনি কেন তৃণমূলে গেছেন সেটা সুস্মিতা দিয়েও বলতে পারবেন না, কংগ্রেসও বলতে পারবেন না, উনি নিজে বলতে পারবেন। এখানে বসে তো দোষারোপ করার বিষয় না, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা উনি আজকে এটা বলেছেন যে পশ্চিমবাংলায় সরকারি দলে না থাকলে কোনো কাজ করা যায় না। আমি কথাটাকে ভাববার কথা। আজ থেকে 11 বছর আগে বা 14 বছর আগে পশ্চিমবাংলায় যখন বামফ্রন্ট সরকার ছিল, 34 বছর পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকার, বামপন্থীরা সরকার পরিচালনা। ঠিক তার আগে 30 বছরের
কাছাকাছি বা আগে পিছিয়ে মিলিয়ে কংগ্রেস পশ্চিমবাংলায় সরকার পরিচালনা। এই কালচার কি ছিল যে অন্য দল থেকে সরকার ভাঙিয়ে তুলে নিয়ে আসার কেন দরকার পড়ছে? দরকার পড়ছে আজকে এই পশ্চিমবাংলার রাজনীতির বাঙালির যে কালচার, সেই কালচারটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। কারণ অতীতে যতই হাজার বিরোধিতা থাক না কেন, বিরোধীদের এই বাংলায় সাংবিধানিক পরিসর ছিল, সেই পরিসরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান। এমনটা না যে মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে করে পশ্চিমবাংলায় এসে নেমেছে। পশ্চিমবাংলায় বামপন্থীদের সরকার পরিচালনার মধ্যে যে গণতান্ত্রিক পরিবেশ, সেই পরিবেশেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান ছিল। আজকে কেন হঠাৎ দরকার পড়ছে বলুন তো? ধরুন একটা সরকার 14 বছর ধরে চলছে, তিনি অসংখ্য শ্রী দিয়েছেন, মন্দির করছেন, বিজেপির সঙ্গে প্রতিযোগিতা করে তিনি বিভিন্ন কাজ করেছেন বলে দাবি করছেন। তাহলে কেন এদেরকে দরকার পড়ছে? দরকার পড়ছে এই কারণে যে সরকারটা আসলে ফেল করেছে। বিগত 14 বছরে পশ্চিমবাংলায় বেকারদের অবস্থা আরো খারাপ হয়েছে। আপনি যে বলছিলেন না যে কার অবস্থা ভালো হবে, তৃণমূলের না সিপিএম কংগ্রেসের, আমরা বলছি পশ্চিমবাংলার মানুষের অবস্থা কি হবে। বিগত 14 বছর তৃণমূল যত ভালো রেজাল্ট করেছে, পশ্চিমবাংলায় বেকারত্বের হার সেই হারে বেড়েছে। পশ্চিমবাংলায় তৃণমূল যত ভালো রেজাল্ট করেছে বিগত 14 বছরে, পশ্চিমবাংলায় দুর্নীতি তত হারে বেড়েছে। পশ্চিমবাংলায় বিগত 14 বছরে তৃণমূল কংগ্রেস যত ভালো রেজাল্ট করেছে, তাতে যত দণ্ড দল থেকে নেতারা গেছে, তত অনুব্রত মণ্ডলের মতন পুলিশকে খিস্তি করে, শব্দটা বলতে মানে লজ্জা লাগছে, আমরা বলেছি কদর্য অশালীন ভাষা, যে ভাষা শোনা যায় না, সে করার পর এই রাজ্যের পুলিশ তার ফোনকে মানে বাজেয়াপ্ত করে না, যে থানার আইসি কে গালাগালি করেছে তার ফোনটাকে বাজেয়াপ্ত করে, বলে যে ওটা রেকর্ডিংটা বেআইনি। আসলে গালাগালি করাটা আইন। আর একটা অদ্ভুত ব্যাপার, এই যে বাঘ বাংলার নতুন বাঘ অনুব্রত মণ্ডল সবসময় বাঘের মতন গর্জন করেন, কিন্তু পুলিশ, সিবিআই, ইডি এদের একটা নোটিশ হলেই অসুস্থ হয়ে পড়ে। অদ্ভুত রকমের বাঘ হয়ে বাঘ। এটাই তো চলছে, এটাই তো ট্রেন্ড। আজকে 5 দিন হয়ে গেল পারভেজ দা। আসলে এই 14 বছরে যেটা হয়েছে, আমি আমার কথাকে শেষ করছি, একটা নীতিহীন সংস্কৃতির চাষ হয়েছে। সেই নীতিহীন সংস্কৃতির চাষে ক্লাবগুলোকে টাকা ধরিয়ে দেওয়া হয়েছে। পাড়ায় পাড়ায় বিগত 14 বছরে স্কুল বন্ধ হয়েছে, 800 স্কুল বন্ধ হয়ে গেছে, সরকারের খতিয়ান। 5000 স্কুলে একজন করে শিক্ষক আছে, সরকারের খতিয়ান। কিন্তু দেখবেন পাড়ায় পাড়ায় মদের দোকান বেড়েছে। এই মদের দোকান পাড়ায় পাড়ায় বাড়বে, পাড়ায় পাড়ায় স্কুল কলেজ বন্ধ হবে, এসএসসির পরীক্ষা হবে না, হলে দুর্নীতি হবে। এইটা যদি পশ্চিমবাংলার উন্নয়ন বলে মনে করেন, আমরা তার বিরোধিতা করছি। এটা উন্নয়ন হতে পারে না, এটা তৃণমূল কংগ্রেসের উন্নয়ন। মানে অন্য একজন দলের শীর্ষ নেতাকে তুলে এনে আমি সেই জায়গা ভরাট করে দিলাম, তাহলে বর্তমান দলের ক্ষমতা আছে। কারণ ওনার নেই কিছু, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই কালচারটা বাংলায় যা চালু হলো, এই কালচার কখনোই বাঙালি নিজস্ব কালচার ছিল না। এটা বেশি দিন থাকবে না, এই বিশ্বাস আমাদের আছে। বেশ 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 আমরা শুনলাম পারভেজদার বক্তব্য। একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেব, আমরা ফিরছি সঙ্গে থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমরা আলোচনা করছিলাম দার্জিলিং জেলার কংগ্রেস সভাপতি শঙ্কর মালাকার আজ তৃণমূলে জয়েন করেছে, এবং সে আলোচনা কিছুটা এগিয়েছি, কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে পয়েন্টে শঙ্কর মালাকার নিজেই স্বীকার করেছেন যে শাসক দলের সঙ্গে না থাকলে রাজনীতি করা যায় না, উন্নয়ন করা যায় না। আমি যদি একটু শুরুতে আরেকবার বাইটটা একটু শুনতে চাই, সেই বাইটটা আমরা একটু শোনাবো এবং আমি দেবব্রতদার কাছে যাবো। দেবব্রতদা যে বক্তব্যটা রাখলো, কোথাও মনে হয় না যে মঞ্চ থেকে তিনি, আচ্ছা আমাদের কাছে বাইটটা এসে গেছে, আমরা একটু শুনি শঙ্কর মালাকার ঠিক কি বলেছেন। তুই হচ্ছে, আমি মনে করি আমি 10 বছর বিধায়ক ছিলাম, বিরোধী দলে ছিলাম, মানুষের কোনো সেবা করতে পারিনি, মানুষের কোনো পরিষেবা দিতে পারিনি। আমি মনে করি আমার অভিজ্ঞতার মধ্যে দিয়ে যে শাসক দলে না থাকলে মানুষকে কোনো পরিষেবা দেওয়া যায় না এবং মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাই আমি মনে করি মমতা ব্যানার্জি সারা বাংলা এবং উত্তরবঙ্গের যে উন্নয়নের যে মানে
উন্নয়নের যে উন্মাদনা শুরু করেছে, যে উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়নে সামিল হয়ে আমি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমি কি বলছে শুনুন। তাহলে আপনারা এটা পরিষ্কার, একজন কংগ্রেসের শীর্ষ নেতা ছিলেন এক সময়, তিনি আপনাদের দলে জয়েন করে নিজেই বলে দিচ্ছেন যে বিরোধী দলে থাকলে উন্নয়ন করা যায় না, কাজ করা যায় না। তার মানে আপনারা সেই জায়গাটুকুও দেন না। এটা কিন্তু একটা বড় অভিযোগ। কিন্তু যতই আপনারা শঙ্কর মালাকার কাছে নিয়ে নিলেন, কিন্তু এই অভিযোগ যত দিন যাচ্ছে তত কিন্তু বাড়ছে। তাহলে বিরোধী হিসাবে যদি স্পেসই না পায়, তাহলে রাজনীতি করবে কি করে? আপনাদের দলের শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সবথেকে বড় একজন প্রতিষ্ঠাতা, তিনি তো বিরোধী দলনেত্রী হিসাবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তখন তাহলে অনেক বেশি স্পেস ছিল বিরোধী দলের কাজ করার। আজকে সেই জায়গাটুকু আপনারা দেন না। এটা ঘুরিয়ে তো আপনাদের দলকেই নিশানা করে দিল শঙ্কর মালাকার। বিরোধী দলের স্পেস যদি নাই থাকে, তা বিজেপি তাহলে ৭৭টা সিট পেল কোথা দিয়ে? আকাশ থেকে তো আসেনি। বিরোধী দলের প্রার্থী হয়তো জিতে এসেছে। আমি বিজেপির কথা বলছি না, আমি সবার কথাই বলছি। কংগ্রেস দেখুন, কংগ্রেস এখন ওই বললাম না ভিজিটিং কার্ড হয়ে গেছে। এখন কংগ্রেস এখন কে সত্যি, মানে এইটা আপনি মানেন না? কোনটা? যেটা শঙ্কর মালাকার আজকে বললো না, ওনার ব্যাখ্যাটা কিভাবে করছি বলুন। দেখুন, আবার তো বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ যে সঠিক সেটা বুঝতে, দেখো মমতা ব্যানার্জির পথ যে সঠিক সেটা বুঝতে অনেকের সময় লেগেছে। সেই সময় অনেক সময় তৃণমূল কংগ্রেস যখন তৈরি হয়েছিল, অনেকে কটূক্তি, অনেক তো 3 মাসের কংগ্রেস, তেল মুড়ি চপ, সরস্বতী পুজোর ক্লাব যারা বলেছিল তারাই এসে আবার যোগদান করেছিল। এখন প্রতিটা ক্ষেত্রে কিছু দিন পরপর বছর গেছে, মাস গেছে, সময় গেছে, কিছু মানুষ তাদের ভুল বুঝতে পেরেছে, তারা ফিরে এসছে। আর কিছু মানুষ মনে করতো না আমরাই বড় বিপ্লবী, আমরাই তৃণমূল কংগ্রেসের সব, তাদেরও দেখা গেছে তারা গিয়ে অন্য দলে গিয়ে যোগ দিয়েছে। তার ফলাফল দেখা গেছে তাদের যোগদানের ফলে বিজেপির কোনো লাভ হয়নি, উল্টে ক্ষতি হয়েছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র যিনি নেত্রী, একমাত্র বিজেপির বিরুদ্ধে যদি লড়তে হয়, এই যে ইন্ডি জোট বললেন, বিজেপির বিরুদ্ধে যদি লড়তে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়তে হবে। যদি শীর্ষ পদে বা মানে যদি অগ্রণী ভূমিকা কেউ নিয়ে থাকে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। একদম মমতার দেখানো পথেই রাহুল গান্ধীও বুঝেছেন, টিআর বালুদের চলা উচিত। একদম দেখুন, ফলাফল তো শেষ কথা, ফলাফল তো বলছে, ফলাফল দেখিয়ে দিচ্ছে। সুস্মিতা দি কি বলছে শুনুন। এই তো কংগ্রেসের সঙ্গে আপনাদের, আপনি বললেন না খুব দেশের স্বার্থে বিজেপির বিরুদ্ধে লড়তে আমরা তৃণমূলের সঙ্গে আমরা জোট সঙ্গী হয়ে থাকতে চাই, এই তো আপনাদের রেজাল্ট দেখছেন। একটা রাজ্যে ক্ষমতায় থাকা যেই দলটা তার সর্বভারতীয় তকমাটাও খুইয়েছে, সেই দলটা সারা ভারতবর্ষের মুখ হবে, সেই দলের নেত্রী কিংবা সেই দল, সেটা তারা স্বপ্নেও কি করে ভাবে, আদৌ কি অলিক স্বপ্ন দেখে নাকি জানি না। আজকে যেই জায়গায় যদি বলে যে, সেই জায়গায় যদি বলে সর্বভারতীয় প্রেক্ষাপটে মমতা ব্যানার্জি পথপ্রদর্শক হবে, মমতা ব্যানার্জি পথ দেখাবে, রাহুল গান্ধী সেটাকে মেনে নেবে, কিংবা নীতিশ কুমার সেটাকে মেনে নেবে, কিংবা আজকে আপনার স্ট্যালিন মেনে নেবে, কিংবা আপনাদের লজ্জা শরম আছে? তেজস্বী যাদব আছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে তো আপনারাই তাড়িয়েছিলেন, ভুলে গেলেন কি করে? আপনি আমাদের দলের যদি এক একটা নেতাকে সর্বভারতীয় প্রেক্ষাপটে, আরে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস তো তাড়িয়েছিল, তৃণমূল কংগ্রেস নতুন দল তৈরি হয়েছিল। দেবব্রতদা, কংগ্রেস ভেঙেই তো তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে। কারা তাড়িয়েছিল, কারা বহিষ্কার করেছিল, কারা বহিষ্কার করেছিল ভুলে গেছে? আরে কারা মমতা ব্যানার্জিকে বহিষ্কার করেছিল? এই দেখো ভুলে গেছে, বলতে পারছে না, বলতে পারছে না, কি করতে হবে? আরে বলতে পারছে না, দলের সাথে আপনি তো এই বলতে পারছে না, কারা বহিষ্কার করেছিল? বছরের দলের সাথে কথা বলছেন, একটা রাজ্যের মধ্যে সীমাবদ্ধ থেকে বাইরে যান আপনারা। বিজেপিকে দেখুন পারিনি। সুস্মিতা যেটা বলেছে, সর্বভারতীয় দলের তকমা কিন্তু এখন নেই, শুধু পশ্চিমবঙ্গে থেকে দেশের রাজনীতিতে লিডিং করা কলসি আওয়াজ বেশি। আরে আছেটা কি ওয়েস্ট বেঙ্গলে? রাহুল গান্ধী মেনে নেবে? আপনারা কি ভাবেন কি আপনাদের ভারতবর্ষের একটি রাজ্যে ক্ষমতায় থেকে সর্বভারতীয় স্তরে একটা জোটের, অর্থাৎ যেখানে বিজেপি বিরোধী জোটে সেখানে অগ্রণী ভূমিকা নেবে এবং লিডিং পজিশনে থাকবে, এটা কিন্তু বাকি দলরা নিশ্চয়ই মেনে নেবে না। কংগ্রেসের মতন দল তো মানবেই না। শেষ কথা বলে হতে পারে আজকে আপনাদের 28টা এমপি আছে, 29টা, কিন্তু
কংগ্রেসে তো আজকে কম নেই, কংগ্রেসে তো বড় লড়াই দিয়েছে, এটা তো আপনাকে ভাবতে হবে। সুতরাং পশ্চিমবঙ্গ বসে তো আর দিল্লি রাজনীতি আলোচনা করা যায় না, তখন সেই পার্সপেক্টিভে ভাবতে হয়। সঞ্জিত দা, এটা মজা নিচ্ছেন, এই যে এত বন্ধুত্ব আবার এত ঝগড়া, আপনি বলুন। দেখুন একটা কথা কি, কংগ্রেসেও আগামী দিনে যে মানে খেলায় নেমেছে তৃণমূল, হয়তো কংগ্রেস দলটাকেই তুলে দেবে পশ্চিমবঙ্গ থেকে, কারণ এমনিতেই দলে আপনার দলের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সবসময় তো কংগ্রেসকে তুলে দিতে চায়। আপনি নিজের দলের এমপি এমএলএদের সামলান না মশাই। আরে আমি তো আপনি যখন বলছিলেন আপনাদের সুন্দর কথাগুলো শুনছিলাম, একটু আমার কথাটা একটু মন দিয়ে শুনুন, ভালো লাগবে। তো সেখানে এই দলটার অবস্থা কি, এবং এখানে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যারা ভোট দেবে তারা কিন্তু বুঝে নিয়েছে যে পশ্চিমবঙ্গে লড়াই একমাত্র ভারতীয় জনতা পার্টি দিতে পারে। তার কারণ কি, তাই এই দলের মাথায় নরেন্দ্র দামোদর দাস মোদিজি আছে। তো মোদিজি দেখানোর পথে সুকান্ত দাস, শুভেন্দু দার এই যে মানে লড়াই, এই লড়াইতে মানুষ বিশ্বাস করছে যে অপারেশন বাঙ্গাল হবে। তো অপারেশন বাংলা যখন বলেছে সন্ত্রাসবাদী বলে চলে গেল, অপারেশন বাংলা মানে আমরা কি সন্ত্রাসবাদী নাকি? তার কারণ কি, আমরা কি কংগ্রেস সন্ত্রাসবাদী চলছে? আরে দাদা, এই তো আমরা সন্ত্রাসবাদী। অপারেশন বাঙ্গাল মানে কি, বোম মারবে? কি করবে? একটা চুরি, এই 26,000 চাকরি চলে গেছে। এই ফোকাসটা ঘোরাবার জন্য আপনাদের মুখ্যমন্ত্রীকে ব্যবহার করতে হলো। কাকে বলে গেছে? নাম্বার বলে গেছে কত চাই? অনুব্রত মণ্ডলকে। তার কারণ কি, এই ফোকাসটা সমস্ত দিন পাচ্ছে যে চাকরি হারারা, সেখান থেকে অনুব্রত মণ্ডল, অনুব্রত বাংলার মুখ্যমন্ত্রী নাকি? বাংলার মুখ্যমন্ত্রী। অনুব্রত মণ্ডল যদি চাইতো তাহলে অনুব্রত মণ্ডল এখন সাংসদ। আচ্ছা দেবদত্ত, একটা প্রশ্ন রাখি, যখন অনুব্রত মণ্ডল এসেই গেল, আপনি বলুন তো, অনুব্রত মণ্ডল আমি ধরে নিচ্ছি যে খুব বড় নেতা, জেলা সভাপতি ছিল, এখন নেই, কোর কমিটিতেও তিনি নেই, এত ক্ষমতা এখনো যে পুলিশকে জেল কাটা আসামি, তো বলছি অবশ্যই গুরুপাচারা জেল কেটে আসামি, 2 বছর জেল কেটে আসার পর বীরভূমের বাঘ বলা হয়েছিল, বীরভূমের বেড়াল হয়ে গেছে। আজকে হঠাৎ করে, এবং মুখ্যমন্ত্রী নিজে বলেছিল ওকে কেউ আটকিয়ে রাখতে পারবে না। একদম ঠিক, আমি সেটাই বলছি। আজকে এত ক্ষমতা অনুব্রত মণ্ডলকে আজ 5 দিন হয়ে গেল, চার্জশিট দিয়েছে, পুলিশ ধরতে পারছে না। চার্জশিট দিয়েছে, পুলিশ ধরতে পারছে না, শাস্তি দিতে পারছে না। এটা কি এটা বলুন। দেখুন অনুব্রত মণ্ডলের বক্তব্যকে কেউ সমর্থন করে না, দলও সমর্থন করেনি। না মুখ্যমন্ত্রী বলেছিল কিনা যে বীরের সম্মান দিয়ে ওনাকে, আরে ভাই তুমি শুনো, সে দোষী কি নির্দোষ তাকে প্রমাণ করতে সময় দিতে হবে। তো আইসি লিটন হালদারের ফোন প্রমাণ করতে বাজেয়াপ্ত হয়ে গেল, অমুক চোর তমুক চোর, এই মণ্ডলের ফোন বাজেয়াপ্ত। লিটন দাসের ফোন বাজেয়াপ্ত। তোমরা তো বিচার ব্যবস্থার উপর আস্থা রাখো না, অসুবিধা কোথায়? চোখে লাগছে, বাম আমল তো নয়, বাম আমলে কি হতো, দুটো হারমাত পাঠিয়ে দিত, তার গলায় গিয়ে দুটো কই মাছ দিয়ে দিত, কিংবা হাতে দুটো গুলো কেটে নিয়ে চলে আসতো, কিংবা মেরে হাঁটু ভেঙে দিত, তা নয় তো চটি পুলিশ পাঠাতো, এগুলো তো নয়, মেরে 6 ফুট মাটির নিচে পুঁতে দিত। এ তো বাম আমল নয়। তো একটু ভরসা রাখুন না, প্রশাসনের উপর ভরসা রাখুন। পুলিশ গেছে, পুলিশ দেখছে, একটা ইস্যু করছে একটা সার্টিফিকেট, whereas ব্লক মেডিকেল হেলথ অফিসার কোন রকম হিটলার চৌধুরী তিনি ভ্যানিশ, তিনি নেই, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা বাইরে প্র্যাকটিস করতে পারে না। আর কি পারেন আপনি? একটা স্বতঃপ্রণোদিত মামলা করুন না, কংগ্রেস থেকে একটা স্বতঃপ্রণোদিত মামলা করুন। বেশ, বোঝা গেল এখনো অনুব্রতকে নিয়ে দল আমার মনে হয় কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। সেই কারণে হয়তো পুলিশ প্রশাসনও স্লো হয়ে গেছে, দলও স্লো হয়ে গেছে। ভাবছে হয়তো পরবর্তীকালে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সবে বিদেশ থেকে ফিরেছেন, দিদির সঙ্গে আলোচনা হবে, তার প্রিয় পাত্র অনুব্রত মণ্ডল। এখন দেখা যাক, অনুব্রত নিয়ে আমরা পরে আসবো। আমি পারভেজদার কাছে যাবো। পারভেজদা, 2026-এর নির্বাচনের আগে যে বিষয়টা আরও একবার আসছে, বাম আর কংগ্রেস জোট, আমি এই প্রসঙ্গটায় আসছি, যেখানে আমরা দেখেছি কালিয়াগঞ্জের বিধানসভা বাই ইলেকশন নিয়েও একটা দুজনের মধ্যে, আপনাদের দুই দলের মধ্যে একটা টানাপোড়েন ছিল। আলটিমেটলি কংগ্রেসকে সেখানে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু আগামী দিন 2026-এ আপনারা বলেন যে আপনাদের শত্রু তৃণমূল, আপনাদের শত্রু বিজেপি। তো এই জোটটা কতটা স্পষ্টভাবে আগামী দিন আসবে? কারণ 26-এর নির্বাচন তো আর বেশি দেরি নয়, এখন থেকেই সবাই দল গোছানো শুরু করেছে। আর যদি সত্যি আসে, তার আগে এই ধরনের শঙ্কর মালাকারের মতন যদি লোকরা সত্যি ছেড়ে চলে যায়, আলটিমেটলি লড়াইটা কারা করবে? একমাত্র তো
লড়াই করতে হয় মাটিতে নেমে, যারা গ্রাউন্ড লেভেলে কাজ করেন, যাদের সঙ্গে মানুষের যোগাযোগ রয়েছে, কোথাও মনে হয় না বাম কংগ্রেস জোটটা কিছুটা হলেও ধাক্কা খেয়ে যেতে পারে? লড়াই মানুষ করবে এই দুর্নীতির বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে, হুমকির রাজনীতির বিরুদ্ধে, পুলিশকে গালাগালি দেওয়ার বিরুদ্ধে এর লড়াইটা মানুষই করবে। নিশ্চিতভাবেই আমাদের পার্টি সিপিআইএম, বামফ্রন্ট, বৃহত্তর বামফ্রন্ট এবং কংগ্রেস সব যৌথভাবেই হবে। নিশ্চয়ই আপনি যে কথা বললেন যে এই জোট থাকবে কি থাকবে না, আছে তো, না থাকলে পরে কালিয়াগঞ্জে প্রার্থী তো বামফ্রন্টেরও প্রার্থী থাকতো, নেই তো, টানাপোড়েনের প্রশ্ন না, একটা সিটে কে প্রার্থী দেবে এই তো আলোচনার বিষয়। যারা একসাথে লড়াই করবে তাদের মধ্যে তো আলোচনা হবেই। এ তো তৃণমূল কংগ্রেসের মানে মমতা ব্যানার্জি এর কোম্পানি না, যে একজন এমপি কে নির্বাচিত করেছে কেন্দ্র সরকার। হাজার বিরোধিতা আছে, আমাদেরও বিরোধিতা ছিল, ভারতবর্ষের সব রাজনৈতিক দলের বিরোধিতা আছে, কিন্তু শুধুমাত্র নিজের ভাইপোকে বিদেশে পাঠানোর জন্য উনি ইরফান পাঠানকে বাতিল করেন। ওখানে তো ক্রিকেট খেলতে যেত, এটা কোনো ওখানে ক্রিকেট ম্যাচ ছিল তো। আচ্ছা বলতে দিন, মাঝখানে কথা বলার অভ্যাসটাকে একটু বন্ধ করুন। ভুলভাল বকলে একটু বলতেই হবে, ভুলভাল বকে বকে তো শূন্য হয়ে গেছেন। আমি একটি শব্দ মাঝখানে বলিনি। বলুন 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 পারভেজদা বলুন। হ্যাঁ, আপনিও দুদিন পরে হয়তো শুভেন্দু অধিকারীর মতো বিজেপিতে চলে যেতে পারেন, সুতরাং এটা নিয়ে আমার বলার কিছু নেই। এখানে মুশকিলটা হলো এটাই যে উনি যেমন দাবি করছিলেন না যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে ভোট হয়, এখানে কোনো এমএলএ এমপির মুখ থেকে ভোট হয় না। তাহলে কি এটা মেনে নিতে হবে যে অনুব্রত মণ্ডল যে গালাগালিটা দিলেন এটা আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের কথা, যেটা অনুব্রত মণ্ডলের মুখের কথা থেকে বেরোলো? একটার সাথে একটাকে গুলিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে, কোনো ক্ষতে হবে না। যেদিন পশ্চিমবাংলার মানুষের মধ্যে এই যে বিভাজনের রাজনীতি পশ্চিমবাংলায় একদিকে বিজেপি আর একদিকে তৃণমূল ধর্মীয় মেরুকরণের জায়গায় নিয়ে যাচ্ছে, সমস্ত ক্ষেত্রে দাঁড়িয়ে পশ্চিমবাংলায় যখন ধরুন আজকে আপনি বিরোধী দলনেতার যে বাইকটা দেখালেন, দেখবেন উনি বলছেন যে সনাতনীরা ভোট দেবে না। আচ্ছা, পশ্চিমবাংলার নাগরিকরা ভোট দেবেন এই কথাটা বলতে পারছেন না কেন? কারণ তিনি উগ্র রাজনীতি করছেন, ধর্মীয় মেরুকরণটা স্পষ্ট, আরো স্পষ্ট। সনাতনী হিন্দু বনাম সংখ্যালঘু ভোট দেয়, যদি সনাতনীরা ভোট দেয় বলে থাকে তাহলে অসুবিধা কোথায়? পশ্চিমবাংলায় আপনাদের দলের নেতাকে খুন করে দিলে আপনারা কোনো কথা বললেন না তো? এই হলো মাঝখানে আমরা বলছি এটাকে বন্ধ রাখুন। আপনি নামে পরে আপনিও ভবিষ্যতে অনুব্রত মণ্ডল হয়ে যাবেন, আপনারও মাথায় অক্সিজেন কম থাকবে। না না, আপনি ভুল বলছেন। শেষ করতে হবে। হ্যাঁ পারভেজদা শেষ করুন, সবাই নেই একদম। এটা সভ্য ভদ্র রাজনীতি করতে শিখুন। অনুব্রত মণ্ডলকে ভবিষ্যৎ করবেন না, ওই জেল খাটতে হবে, আর এসে ওই পুলিশকে গালাগালি দিয়ে তখন করোনা সার্টিফিকেট দিয়ে বাড়িতে শুয়ে থাকতে হবে। সভ্য ভাবে আসুন, সাধারণ মানুষের মধ্যে থাকুন না। সবে তো 14 বছর সরকার চালাচ্ছে, আমরা তো 34 বছর চালিয়েছি। ওই আমাদের মধ্যে তো এই দম্ভ নেই, আপনার মধ্যে আছে। আর আপনি না না, কোথায় দম্ভ ছিল? মেরে মাথা ফাটিয়ে দেবো। আপনার কোথায় দম্ভ ছিল? চোরের মন্ত্রিসভা সব ভুলে গেছে, শেষ করতে হবে। মাটির নিচে পুঁতে দেবো আমরা 235 সব ভুলে গেছে। সাংসদ 2 হয়ে গেছিল, সুতরাং সংখ্যাটা ম্যাটার করে না। আমরা শূন্য হয়ে গেছিলাম, কালকে সেটা 300 হতে পারে। আমরা শূন্য হয়েছিলাম। বলুন, তবে কোনো কারণে পেয়ে গেছেন, জিতে যাচ্ছেন, এটাকে নিয়ে এত বাড়াবাড়ি করার কিছু নেই। এই যে পশ্চিমবাংলায় দুর্নীতি, চুরি, লুটতরাজ, তবে কংগ্রেস এবং সিপিএম এর একটা জিনিসের দরকার, ফিগারটা আনতে হবে। শূন্য থাকলে কিচ্ছু হবে না। পশ্চিমবাংলার এই সরকারকে আজ না হলে কাল এর পতন ঘটাবে। আরে তার জন্য সংসদীয় রাজনীতিতে প্রতিনিধি পাঠাতে হবে তো। আরে নির্বাচন তো চিন্তা করছেন কেন? নির্বাচন তো 5 বছর অন্তর প্রতিনিধি পাঠাতে হবে তো। বেশটাকে ভুলে গেছে। বেশ শেষ করতে হবে পারভেজদা। আমরা বক্তব্য শুনলাম পারভেজদা। খুব স্বাভাবিকভাবেই যে প্রশ্ন ঘুরে ফিরে আসছে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে যে রাজনৈতিক চর্চা এখন যে হারে বাড়ছে, যে বিষয় নিয়ে আমাদের করতে হচ্ছে, খুব স্বাভাবিক যে নির্বাচন সামনে আসলে হয়তো এর উত্তেজনা আরও বাড়বে। খুব স্বাভাবিক। আজকে শঙ্কর মালাকার কংগ্রেস থেকে বিজেপি তৃণমূলে গেছেন, অন্যদিন বিজেপি থেকে কেউ যাবে বা এরপরে বামেদের তরফ থেকে কেউ যাবে, সেটা এখনই বলা যায় না। তবে কেউ না কেউ কোনো না কোনো দল যে পরিবর্তন হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই। আর আমরাও দেখতে থাকবো আগামী দিন যে যত রাজনৈতিক পারদ কতটা চড়তে পারে 2026-এর বিধানসভা নির্বাচনকে ঘিরে। ফলে আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা দেখতে থাকুন নিউজ টাইম। আমাদের সমস্ত দিদি অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।